জি এখন সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। জি আসসালামু আলাইকুম। জি শিক্ষার্থীরা এখন সাউন্ডটা ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা। হ্যাঁ সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা। আশা করি এখন তোমাদের সাউন্ড ঠিক আছে মনে হয়, আমাকে একটু জানাবা প্লিজ। সাউন্ড ঠিক আছে কিনা আমাকে একটু জানাবা প্লিজ। সাউন্ড ঠিক আছে? ধন্যবাদ আবু সুফিয়ান, ধন্যবাদ তোমাকে যে তুমি আসলে ওইটা একটু ধরিয়ে দেওয়ার জন্য। হ্যাঁ এখন আমরা একটু কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দেই সবাইকে, এবং যারা আছে বন্ধু বান্ধব একটু সবাইকে কষ্ট করে লিঙ্কটা শেয়ার করে দিব কেমন। আমরা আজকে অষ্টম অধ্যায়ের সরল রৈখিক এবং ক্রমহ্রাসমান জের পদ্ধতির অঙ্কগুলো সমাধান করে দিব। তারপর হচ্ছে আমরা তোমাদেরকে ব্যাংক সমন্বয় বিবরণীর 2টা প্রশ্ন আজকে আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব যতটুক সময়ের মধ্যে আমরা পারি এটা শেষ করার জন্য। আর আজকে রাত 7:30 আমরা হচ্ছে তোমাদের এমসিকিউর উপরে ক্লাস নিব, এমসিকিউর উপরে, যেটার জন্য তোমরা অনেকেই মেসেজ দিয়েছো। হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শুরু করে দিলাম, কি বলো? আমি কি শুরু করব? একটু জানিয়ে দিবা এখন সবকিছু ঠিক আছে, এখন সবকিছু ঠিক আছে। আমি কি শুরু করব কিনা আমাকে একটু জানিয়ে দাও। আর আমি অবশ্যই তোমাদেরকে অনুরোধ করব লিঙ্কটা শেয়ার করার জন্য। প্লিজ প্লিজ সবাইকে আমি একটা বিশেষ অনুরোধ করব, তোমরা একটু লিঙ্কটা শেয়ার করে দিবা। কারণ যেহেতু আমার বারবার সমস্যা হচ্ছে আমাদের এই জায়গা থেকে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। জি এবার দেখো আমি প্রশ্নটা আরো একবার পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। ঢাকা বোর্ড 24 ভাই, যদি তুমি এই প্রশ্নটা বুঝো তাহলে ক্রমহ্রাসমান জের পদ্ধতির এর চেয়ে কঠিন কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে দিব। 100% এর চেয়ে কঠিন কোনো প্রশ্ন আসবে না, কারণ এটাই ক্রমহ্রাসমান জের পদ্ধতির মধ্যে সর্বোচ্চ কঠিন প্রশ্ন, সর্বোচ্চ কঠিন প্রশ্ন। দেখো খান অটো 2023 সালের 1 জুলাই তারিখে, দেখো এই জায়গায় মনে রাখবা সে কত তারিখে মেশিনটা ক্রয় করছে। 1 জুলাই 10 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে মেশিনটির উপরে 15% ভ্যাট প্রদান করা হয়। মেশিনটির জন্য আনয়ন খরচ 10,000 টাকা ও সংস্থাপন খরচ 15,000 টাকা প্রদান করা হয়। মেশিনটির আনুমানিক আয়ুষ্কাল 4 বছর। মেশিনটির জীবনকাল শেষে ভগ্নাবশেষ মূল্য পাওয়া যাবে 1,50,000 টাকা। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধার্য করতে বলছে। আর ক নাম্বার প্রশ্নটাই বলছে 4 বছরে অবচয় দেখিয়ে একটি অবচয় সারণী তৈরি করো। দেখো একটা অবচয় সারণী তৈরি করতে বলছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে। ধন্যবাদ আমাদের নিউ কমার্স কোচিং সেন্টারের ফেসবুক পেজে 100K ফলোয়ার পূর্ণ হওয়াতে তোমাদের সবাইকে আমাদের তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কারণ এটা কিন্তু তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে।
তাই তোমরা চাইলে এটা 200K 300K এবং আরো উপরে যাবে, আমরা অবশ্যই তোমাদেরকে সেবা দিয়ে যাব। আমি আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আচ্ছা, এবার দেখো, ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে সর্বপ্রথম কাজ হচ্ছে অবচয়ের হার আছে কিনা প্রশ্নে ওইটা দেখা। যদি অবচয়ের হার না থাকে তাহলে আমাদেরকে ওয়ার্কিং করে অবচয়ের হারটা বাহির করতে হবে। কেমন, কিভাবে বাহির করবা? একদমই সহজ। এই যে 100% ভাগ মেয়াদকাল গুণ দিবা 2, তাহলে ক্যালকুলেশন করলে কত আসবে? 50%। তার মানে অবচয়ের হার কয় পার্সেন্ট এই জায়গায় বলো তো? অবচয়ের হার হচ্ছে 50%। কত পার্সেন্ট? 50%। 2 নম্বর কাজ হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দেওয়া যাবে না। 2 নম্বর কাজ হচ্ছে ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে অবচয় ধরার সময় ভগ্নাবশেষ মূল্য বিয়োগ করা যাবে না। এটা এমসিকিউতে আসে, আমাকে একটু কমেন্ট করে জানাও। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে তোমরা কি ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা নাকি দিবা না? সরল রৈখিক পদ্ধতিতে অবচয় ধরার সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। এই দুইটা জিনিস মাথায় রাখতে হবে তোমাদেরকে। এবার আসো, আমরা অবচয় সারণীটা তৈরি করার পূর্বে সম্পদের মোট মূল্য কয় টাকা ওইটা বাহির করব। এই যে দেখো, আমরা একটা মেশিন ক্রয় করছি, মেশিনের দাম 10 লক্ষ টাকা। এবার এই মেশিনটা ক্রয় করার পরে আমরা কিন্তু ভ্যাট প্রদান করছি 15%। তাহলে 15% আসবে কত? 1,50,000। এই যে 10 লক্ষ টাকার 15% ধরো তুমি, 10 লক্ষ টাকার 15% মানে 1,50,000 টাকা। দেখছো? তাহলে আমাদের এই জায়গায় ব্যাট কত? ব্যাট হচ্ছে 1,50,000। তারপরে দেখো, আমরা বহন খরচ 10,000, সংস্থাপন খরচ 15,000, 25,000 টাকা দিয়েছে। আরো কয় হাজার টাকা? 25,000 টাকা। বহন খরচ 10, সংস্থাপন খরচ 15। ইন টোটাল আমরা তার পিছনে খরচ করছি 11,75,000 টাকা। এটাই হচ্ছে তার মোট মূল্য। বলতো মোট মূল্যটা বুঝতে পারছো কিনা? তাহলে মেশিনের মোট মূল্য কত টাকা? মেশিনের মোট মূল্য 11,75,000 টাকা। তাহলে বলো মেশিনের মোট মূল্য কত? 11,75,000 টাকা। আমি তোমাদেরকে অনুরোধ করব উল্টাপাল্টা কমেন্ট না করে শুধু পড়া রিলেটেড কমেন্ট করো প্লিজ, তাহলে পড়াটা বুঝবা। তাহলে বলো মেশিনের মোট মূল্য কত? মেশিনের মোট মূল্য হচ্ছে 11,75,000 টাকা। বলো মেশিনের মোট মূল্য কত? 11,75,000 টাকা। এবার আমরা কি করব? এবার আমরা একটা সারণী তৈরি করব 4 বছরের। দেখো সারণীর জন্য গড়টা কিভাবে করবা? সারণীর জন্য গড়টা কিভাবে করবা একটু খেয়াল করো। 4 বছর বলছে তো, এভাবে লম্বালম্বি 5টা গড় টানবা। যত বছর বলবে তার থেকে একটা গড় বেশি করবা এভাবে। তাহলে 1 2 3 4 5। আচ্ছা, এবার দেখো, প্রথমে লিখবা বছর, তারপরে সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়, পুঞ্জীবিত অবচয়। দেখো বছর, সম্পত্তির প্রারম্ভিক মূল্য, অবচয়ের হার, অবচয়,
পুঞ্জীবিত অবচয় সম্পত্তির সমাপনী মূল্য। বলো তো শখটা বুঝতে পারছো কিনা? বলো তো শখটা বুঝতে পারছো কিনা? এটাই হচ্ছে তোমাদের অবচয় সারণী প্রস্তুত করার জন্য একটা শখ। বলো শখটা বুঝতে পারছো কিনা? এবার তুমি যেই সালে সম্পদটা ক্রয় করছো 2023 সাল, ওই সাল থেকে 4 বছর পর্যন্ত সারণী তৈরি করবা। তাহলে কিভাবে তৈরি করবা? এই যে দেখো, একটু খেয়াল করো। 2023, 24, 25, 26। এবার সম্পত্তির মোট মূল্যটা এই জায়গায় লিখবা 11,75,000। অবচয়ের হার কয় পার্সেন্ট? 50%। প্রত্যেক বছর সমান থাকবে। এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? এই পর্যন্ত বুঝতে পারছো কিনা বলো? বলো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এবার তুমি যেটা করবা, এই 11,75,000 টাকার উপরে 50% ধরবা। ধরলে যেই টাকাটা আসবে ওই টাকাটা কিন্তু তুমি নিতে পারবা না। এই যে দেখো, এই টাকাটার উপরে যদি আমরা 50% ধরি, যেই টাকাটা আসবে ওই টাকাটা আমরা নিতে পারবো না। এই যে 11,75,000 50% ধরলে আসবে 5,87,500। এটাকে তোমার 6 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ দিতে হবে। কেন 6 দিয়ে গুণ দিবা আর 12 দিয়ে কেন ভাগ দিবা? কারণ তুমি মেশিনটা জুলাই মাসে ক্রয় করছো। এটা হচ্ছে অবচয়। দেখো বুঝতে পারছো কিনা? এবার তুমি সম্পদটা ক্রয় করছো কিন্তু জুলাইয়ের 1 তারিখে, তাহলে অবশ্যই জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত যত মাস হয় তত মাসের অবচয় ধরতে হবে। এই যে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তাহলে তোমাকে 6 মাসের অবচয় তোমাকে ধরতে হবে। কেমন? আশা করি বুঝতে পারছো। তাহলে আমরা 6 মাসের অবচয় কত আসবে? 2,93,750। তাহলে এই জায়গায় লিখবো 2,93,750। এই জায়গায় লিখিয়ে দিবা। আমরা কয় মাসের অবচয় নিছি? 6 মাসের অবচয় নিছি। বলো তো বুঝতে পারছো কিনা? 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 হ্যাঁ, জুলাই বলছে এই জন্য। এবার অবচয় যা, পুঞ্জীবিত অবচয় কিন্তু তাই থাকবে প্রথম বছর। এবার সমাপনী মূল্য বাইর করব কিভাবে? সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে আমরা সবসময় অবচয়টা বাদ দিব, তাহলেই কিন্তু আমরা সম্পত্তির সমাপনী মূল্য পারব। 11,75,000 টাকা থেকে আমরা বাদ দিব 2,93,750। বাদ দিলে থাকবে 8,81,000। 8,81,250। বলো এই লাইনটা কি বুঝতে পারছো? না 6 মাস লিখে দিলে ভালো, যদি না লিখো কোনো সমস্যা নেই। লিখে দিলে ভালো, না লিখলে কোনো সমস্যা নেই। বলো এটা দিয়ে বুঝতে পারছো কিনা? জলি লিখছে বুঝতে পারেনি। আরে কি বুঝতে পারেনি সেটা বলো তুমি। সারা বছর পড়ার খবর নাই, এখন আসছো বুঝতে পারো নি। এবার এই জায়গায় লিখবো 8,81,250। এবার তার উপরে 50% ধরবো। কেমন? ধরলে আসবে 4,40,625। এবার এই জায়গায় পুরোটাই তোমাকে লিখতে হবে। কেন তুমি এই জায়গায় পুরোটা লিখবা? কারণ 24 সাল মানে দ্বিতীয় বছরে কিন্তু তুমি 12 মাস ব্যবহার করছো, যার কারণে তোমাকে সম্পূর্ণ টাকাটাই লিখতে হবে। এবার আসো পুঞ্জীবিত অবচয় বাইর করবা কিভাবে? এই জায়গার পুঞ্জীবিত অবচয় হচ্ছে বর্তমান বছরের অবচয় এবং তার আগে যেই অবচয়টা আছে এই দুইটা অবচয় যোগ করে এই জায়গায় বসাইতে হবে। তাহলে এই টাকাটার সাথে এটা যোগ করো। যোগ করলে হয়ে যাবে 2,93,750। তাহলে হবে 7,34,375 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা?
বলো তো বুঝতে পারছো কিনা? জি, ক্যালকুলেটর ইউজ করা যাবে। এবার সমাপনী মূল্য বাইর করবা কিভাবে? সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে অবশ্যই বাদ দিবা। 8,81,250 মাইনাস 4,40,625। এবার বিয়োগ করলে কত আসবে দেখো, 4,40,625। এবার এটা 24 সালের জন্য সমাপনী, কিন্তু এটা কিন্তু 25 সালের জন্য আবার প্রারম্ভিক। এই যে 4,40,625। এবার তার উপরে ধরো 50%। তার উপরে 50% ধরলে আসবে 2,20,312.5। 312 না লিখে আমরা 313 লিখে ফেলবো, কারণ দশমিক 5 আছে। দশমিক কি আছে? 5 আছে। এবার দেখো পুঞ্জীবিত অবশ্যই বাইর করবা কিভাবে। এবার এটার সাথে এটা যোগ করো। এই যে 2,20,313 যোগ করবা 7,34,375 যোগ করলে কি হবে? 9,54,688। এটা হবে তার অবচয়, এটা হবে তার পুঞ্জীবিত অবচয়, এটা হবে কি? তার পুঞ্জীবিত অবচয়। এবার সমাপনী মূল্য বাইর করবা কিভাবে? এই যে সম্পত্তির প্রারম্ভিক মূল্য থেকে আমি বাদ দিব কি? অবচয় বাদ দিব। সব সময় সমাপনী মূল্য বাইর করতে তোমরা কি বাদ দিবা? অবচয় বাদ দিবা। বলো বুঝতে পারছো কিনা? এবার যেহেতু 50% বাদ দিলে থাকবে কত? 2,20,312। এবার এইটা তুমি এই জায়গায় লিখবা 2,20,312। এই জায়গায় বুঝার বিষয়। একজন আসছে, আবার প্রথম থেকে বুঝান। কি সুন্দর কথা, চিন্তা করছো? আবার প্রথম থেকে বুঝাইতাম। এবার দেখো অঙ্কটার মেয়াদকাল এবং সারণীর মেয়াদকাল দুইটা কিন্তু এক। এই যে আমাদেরকে সারণী করতে বলছে 4 বছরের, আর অঙ্কটার মেয়াদকালও কিন্তু 4 বছর। 4 বছর শেষে ওই সম্পদ থেকে আমি কয় টাকা পাচ্ছি? 1,50,000। এই জন্য তুমি সারণী করার সময় এই জায়গায় তোমাকে 1,50,000 টাকা আগে লিখে নিতে হবে, কারণ 4 বছর শেষে এই সম্পদের মূল্য কিন্তু 1,50,000 টাকায় থাকবে। তাহলে 4 বছরের শেষে তুমি এই জায়গায় সম্পদের মূল্য 1,50,000 টাকা লিখে রাখবা। তুমি যদি এইটার উপরে 50% ধরো, তাহলে যেই অবচয়টা আসবে ওই অবচয়টা এটা থেকে বাদ দিলে কিন্তু এটা হবে না। যার কারণে আগে তোমাকে এই জায়গায় 1,50,000 লিখে রাখতে হবে। কেমন? এবার তাহলে অবচয়টা বাইর করবা কিভাবে? একদমই সহজ। সম্পত্তির প্রারম্ভিক মূল্য এত টাকা, সমাপনী মূল্য এত টাকা, তাহলে তার অবচয় কত? প্রারম্ভিক মূল্য থেকে সমাপনী মূল্য বাদ দিলে এই যে দেখো 2,20,312 থেকে 1,50,000 বিয়োগ করার পর যেটা থাকবে এই যে 70,312, এটাই হচ্ছে তার অবচয়। দেখো অবচয়টা বুঝতে পারছো কিনা? এবার এটার সাথে এটা যোগ করে জায়গায় বসো। 9,54,688, তাহলে হবে 10,25,000। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? কারণ যেহেতু ভগ্নাবশেষ মূল্য 1,50,000 টাকা, তাহলে অবশ্যই সম্পদের মেয়াদকাল শেষে ভগ্নাবশেষ মূল্য 1,50,000 টাকা করতেই হবে। ভগ্নাবশেষ মূল্য 1,50,000 টাকা তোমাকে করতেই হবে যেই কোনো মূল্যে। বলো বুঝতে পারছো কিনা? তুমি যদি এটার উপরে 50% ধরো, দেখো এটার উপরে যদি 50% ধরো তাহলে কি দাঁড়াবে? 2,20,312। 50% ধরলে কি দাঁড়ায়? দেখো দাঁড়ায় হচ্ছে 1,10,156। এবার এই টাকা থেকে এই টাকাটা বাদ দিলে কিন্তু এটা হবে না। তারা তো বলছে সমাপনী মূল্য এটা করতেই হবে, ভগ্নাবশেষ মূল্য। তাহলে আমি যদি এভাবে পার্সেন্ট ধরে এটা বাহির করি আর এই টাকা থেকে এটা বিয়োগ করি, তাহলে এটা হবে না। যার কারণে আমাকে কি করতে হবে? ভগ্নাবশেষ মূল্য যেটা আছে সেটা আগে লিখতে হবে। লিখার পরে
এই টাকা থেকে এটা বাদ দিবা, বাদ দেওয়ার পরে যেটা আসবে এটাই তার অবচয়। কারণ সম্পদের মেয়াদকাল আর সারণীর মেয়াদকাল দুইটা যদি এক হয় তাহলে অবশ্যই ভগ্নাবশেষ মূল্যটা সবার লাস্টে এটাকে বসাইতে হবে, ওইটা না বসাইলে তোমার অঙ্কটা হবে না। বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? আমি আবারও বলতেছি এই জায়গায় কেন আমি এটা লিখলাম, কারণ তারা বলছে যে মেশিনটার 4 বছর পরে ভগ্নাবশেষ মূল্য 1,50,000 টাকা, অর্থাৎ 4 বছরের পরে তুমি ওই মেশিন থেকে 1,50,000 টাকা থাকবেই। তাহলে ওই টাকাটা তুমি এই জায়গায় লিখে রাখবে, এই যে লিখে রাখছি। এবার এই জায়গায় তাহলে অবচয়টা বাহির করব কিভাবে? এই যে এই টাকা থেকে এই টাকাটা বিয়োগ করো, বিয়োগ করলে তুমি অবচয়টা পেয়ে যাও। বলো বুঝতে পারছো কিনা? জি, এটা কখন করবা? এই যে দেখো, এটা কখন করবা এটা বোঝার জন্য প্রশ্নটার দিকে খেয়াল করো। অর্থাৎ সম্পদের মেয়াদকাল এবং সারণীর মেয়াদকাল যদি এক হয় তাহলে এই ভগ্নাবশেষ মূল্যটার ব্যবহার হবে। নোট করো সম্পদের মেয়াদকাল এবং সারণীর মেয়াদকাল দুইটা যদি কি হয়, এক হয়, তাহলে ভগ্নাবশেষ মূল্যের ব্যবহার করতে হবে। আর যদি এক না হয় তাহলে দরকার নাই। মনে করো আমাদেরকে যদি 3 বছরের সারণী করতে বলতো তাহলে কি আর এটা দরকার ছিল? তাহলে কিন্তু এটার দরকার ছিল না, তাহলে এটার কোনো দরকার ছিল না। বলো তো বুঝতে পারছো কিনা? এবার বুঝো সারা বছর পড়াশোনা না করলে কেমন মজা লাগে। তার মানে এই জায়গায় যদি 3 বছর পর্যন্ত করতে বলতো তখন তো আর এটা আসতো না, তখন এই জায়গায় অঙ্ক শেষ হয়ে যেত। কেন এটা আসছে? কারণ সারণীর মেয়াদকাল এবং অঙ্কের মেয়াদকাল দুইটা এক। মুরসালিন বলছো ক্রমহ্রাস মানে ভগ্নাবশের মূল্য তো বিবেচনা করে না। বাবা, এটা অবচয় ধরার সময় ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয় না। আমি তো অবচয় ধরি নাই, আমি হচ্ছে কি করছি, সারণী তৈরি করছি, এই জন্য এটা ব্যবহার হয়েছে। এবার খ নাম্বার আসো। খ নাম্বার কি বলছে দেখো, প্রতিষ্ঠানের বইয়ের প্রথম 2 বছরের জাবেদা দাও। প্রথম 2 বছরের জাবেদা দিতে বলছে। দেখো প্রথম 2 বছরের জাবেদা তোমরা কিভাবে দিবা? তাহলে আমরা প্রথমে একটা জাবেদার ছক তৈরি করব। দেখো আমাদেরকে 2 বছরের জাবেদা প্রস্তুত করতে বলছে। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। পোলাপাইন হচ্ছে আন্তাজি কমেন্ট করব। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আসো, আমরা 2023 সালের জুলাইয়ের 1 তারিখে আমরা সম্পদ কিনছি। তাহলে সম্পদের জাবেদা দিবা প্রথমে, এই যে মেশিন হিসাব ডেবিট। এবার লিখবা নগদান হিসাব ক্রেডিট, কারণ মেশিন ক্রয়। টাকা হবে মেশিনের যে টোটাল টাকাটা আছে ওই টাকাটা 11,75,000 টাকা। 11,75,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে আমাদের জাবেদা দিতে হবে 2023-এর 31শে ডিসেম্বর অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা দিতে হবে 2 নম্বরে। তাহলে অবচয়ের জাবেদা কি? অবচয় ডেবিট,
পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট, কারণ অবচয় ধার্য করা হলো। ওই যে প্রথম বছরে যেটা আসছে অবচয় 2,93,750, 2,93,750, এই যে দেখো, এই যে 2,93,750, বলো তো বুঝতে পারছো কিনা? 2,93,750। এরপরে এই অবচয়, এটা কিন্তু আমাদের জন্য ব্যয়, এটা কি করতে হবে? বন্ধ করতে হবে। আর বন্ধ করার জাবেদা কি? আয় সারাংশ ডেবিট। আয় সারাংশ হিসাব ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। এবার টাকা হবে কত? এটাই, কারণ এই অবচয়টাই বন্ধ করতেছি। অবচয় এটা আমাদের জন্য ব্যয়, আমরা জানি হিসাবকাল শেষে ব্যয়টা কি করে দিতে হয়? বন্ধ করে দিতে হয়। বলো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো 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 বুঝতে পারছো কিনা? এই জায়গায় নগদ দিলেও হবে, ব্যাংক দিলেও হবে। দেখো আমাদেরকে 2 বছরের, আমাদেরকে কিন্তু প্রথম 2 বছরের জাবেদা দিতে বলছে। তাহলে আমরা প্রথম 1 বছরের জাবেদা দিছি, তারপরে আমরা আরো 1 বছরের জাবেদা দিব। না না, জাবেদায় পুঞ্জীবিত টাকাটা লিখবে না, শুধু অবচয়ের টাকাটা লিখবা। এবার আসো, আমাদেরকে আরো 1 বছরের জাবেদা দিতে হবে 24 সালের। আমরা কিন্তু 23 সালের জাবেদা দিছি, এখন আমাদেরকে কি করতে হবে? 24 সালের জাবেদাটা দিতে হবে। তোমরা যারা ক্লাসে আসো একটু লিঙ্কটা শেয়ার করে দিও। এবার দেখো 24 সালে কিন্তু কোনো সম্পদ আমরা ক্রয় করি নাই, যেহেতু সম্পদ ক্রয় করি নাই তাই 24 সালে সম্পদ ক্রয়ের জাবেদা দেওয়া লাগবে না। মনে রাখবা 24 সালে আমরা কোনো সম্পদ ক্রয় করি নাই, যার কারণে সম্পদ ক্রয়ের জাবেদা দেওয়া লাগবে না। শুধু দিতে হবে 24 সালে অবচয়ের জাবেদা আর অবচয় বন্ধের জাবেদা, কারণ তুমি সম্পদ ক্রয় করছো 23 সালে, যেটা অলরেডি তুমি 23 সালে দিছো। তাই যদি তুমি নতুন করে আবার সম্পদ কিনতা তাহলে তুমি জাবেদা দিতা, যেহেতু সম্পদ ক্রয় করো নাই তাই সম্পদ ক্রয়ের আর জাবেদা দেওয়া লাগবে না। এবার শুধু জাবেদা দিতে হবে অবচয়ের। এই যে দেখো, জাবেদা কিন্তু একই থাকবে, অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত? তুমি সারণীতে যাও, সারণীতে গিয়ে টাকাটা দেখো কত হবে। এই যে 24 সালের অবচয়ের টাকা কত? এই যে 4,40,625, 4,40,625, এই যে 4,40,625, 4,40,625। এবার এই অবচয়টাকে আবার বন্ধ করে দিবা। তাহলে বন্ধ করার জাবেদা কি? আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা কত? 4,40,625, 4,40,625। এই হচ্ছে আমাদের 2 সালের জাবেদা, এই হচ্ছে আমাদের 2 সালের জাবেদা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ব্যাংক দিলেও হবে, নগদ দিলেও হবে, কোনো সমস্যা নাই। তুমি ব্যাংক দিয়ে করলে হবে, নগদ দিয়ে করলে হবে। এবার গ নম্বর প্রশ্নটা দেখো, বলছে প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীতে অবচয় হিসাব ও মেশিন হিসাব প্রদর্শন করো। দেখো আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মেশিন হিসাব এবং অবচয় হিসাবটা আমরা কিভাবে দেখাবো? এটা খুব কঠিন একটা প্রশ্ন, খেয়াল করো। এই যে দেখো, তো আমরা অবচয়টা কোথায় দেখাই বলো তো? অবচয় কিন্তু আমরা বিশদ আয় বিবরণীতে দেখাই। তাহলে তুমি এই জায়গায় লিখবা, এই যে
বিবরণ টাকা। উপরে লিখে নিতে হবে বিশদ আয় বিবরণী। এই যে বিশদ আয় বিবরণী। এবার দেখো এই জায়গায় লিখবা বিবরণ টাকা টাকা। এবার আমাদেরকে 2 সালের বাহির করতে বলছে, তাই না? এই যে দেখো তো আমাদের প্রথম সালে অবচয় কত ছিল? এই যে 2,93,750। এটাই কিন্তু আমার বিশদ আয় বিবরণীতে যাবে, তাই না? তাহলে এটা আমি লিখে দিব সুন্দর করে। এই যে দেখো এই জায়গায় লিখবা 2023 সাল পরিচালন ব্যয়। অবচয় কোথায় যায়? পরিচালন ব্যয় যায়। তাহলে এই জায়গায় লিখবা পরিচালন ব্যয়, লিখে তারপরে কথাটা লিখবা অবচয়। এই যে 2,93,750 শেষ, 2,93,750। দেখছো এটাই হচ্ছে 2023 সালের অবচয়। এবার সেম ভাবে 2024 সালের অবচয়, এটা কোথায় যাবে? পরিচালন ব্যয় যাবে, কারণ অবচয় মানেই তো আমাদের জন্য ব্যয়। তাহলে পরিচালন ব্যয় লিখলাম, লিখার পরে এই জায়গায় লিখবো অবচয় 4,40,000, 4,40,625, 4,40,625। যেহেতু 2 সালের করতে বলছে তাই আমরা 2 সালেরটা করছি। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? ভাই এই জায়গায় কি বলছে তুমি প্রশ্নটা বুঝো। এই জায়গায় হিসাব মানে খতিয়ান ঠিক আছে, কিন্তু এই জায়গায় বলছে আর্থিক বিবরণীতে, মানে আর্থিক বিবরণী যে আমরা করি, আর্থিক বিবরণীতে কি বিশদ আয় বিবরণীর পাঠ আছে, আর্থিক অবস্থার বিবরণীর পাঠও কিন্তু আছে। তাহলে আর্থিক বিবরণীতে কি কি যায়? এই যে আয় বিবরণীতে শুধু ব্যয়টা যাবে, আর আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদটা যাবে। এরপরে আসো আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদটা কিভাবে দেখাবো। এই যে দেখো এবার তোমাকে আর্থিক অবস্থার বিবরণীটা করতে হবে, অর্থাৎ এই জায়গায় 2টা ঘর হবে। এই যে দেখছো বিবরণ টাকা টাকা, এই জায়গায় লিখে নিবা আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। এবার প্রথমে 2023 সাল, 2023 সালে আমাদের মেশিন ছিল কয় টাকা? এই যে দেখছো মেশিনের টাকাটা লিখবা 11,75,000। এবার তার থেকে তুমি বাদ দিবা হচ্ছে অবচয়, অর্থাৎ পুঞ্জীবিত অবচয়টা, ওই যে 23 সালের 2,93,750, এটা বিয়োগ করে দিবা। বিয়োগ করে দিলে কত হবে? এই যে দেখো 11,75,000, 2,93,750, তাহলে আসবে 8,81,250 টাকা। এবার সেম ভাবে 2024 সাল করবা। 2024 সালে মেশিন কয় টাকা ছিল? লিখো 11,75,000। এবার তার থেকে বাদ দিবা কয় টাকা? এই যে দেখো এই যে 24 সালে পুঞ্জীবিত অবচয় কত? এই যে দেখছো 24 সালের পুঞ্জীবিত অবচয় যেটা, সেটা বাদ দিবা 7,34,375, 7,34,375 মাইনাস
পুঞ্জীবিত অবচয় 7,34,375। এবার এটা বিয়োগ করে দাও, 11,75,000 টাকা থেকে বাদ দিবা 7,34,375। তাহলে থাকবে কত? 4,40,625। এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে মেশিন উপস্থাপন করার বিষয়। এটাই হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে আমরা মেশিনটাকে কিভাবে উপস্থাপন করব, আর্থিক অবস্থার বিবরণীতে মেশিনটাকে কিভাবে উপস্থাপন করবে, এটা হচ্ছে বিষয়। সমস্যা নাই, যারা ফাইজলামি করতেছে আইসিটির মতন আরেকটা বাস খাওয়ার জন্য তৈরি হবে। হিসাব বিজ্ঞান প্রশ্ন কঠিন হবে, আমি তো বললাম হিসাব বিজ্ঞান প্রশ্ন কঠিন হবে, তো সহজ হবে না। এবার দেখেন লাভ ক্ষতির অঙ্ক। এবার দেখেন যশোর বোর্ড 24, দেখেন যশোর বোর্ড 24টা দেখেন, লাভ ক্ষতির অঙ্ক আসবে। এই লাভ ক্ষতির অঙ্ক কিন্তু আসবে, দেখছেন? এটা সরল রৈখিক পদ্ধতিতে লাভ ক্ষতি, এবং এই লাভ ক্ষতি নিয়ে এমসিকিউ থাকবে। যশোর বোর্ড 24 বাইর করেন সবাই যশোর বোর্ড 24। আমি কিন্তু কঠিন প্রশ্নগুলো সমাধান করাচ্ছি, আমি সহজ প্রশ্নগুলো সমাধান করাচ্ছি না। কারণ ওই যে আইসিটির মতন যদি বাস না খাইতে চান, তাহলে আপনারা সব নিয়মগুলো শিখে যান। দেখেন গুপ্ত কোম্পানি 2021 সালের 1 জানুয়ারি তারিখে 2,80,000 টাকায় একটি মেশিন ক্রয় করে এটার সংস্থাপন খরচ ছিল 20,000 টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর ও ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। 2023 সালের 1 জুলাই তারিখে মেশিনটি 2,20,000 টাকায় বিক্রি করা হয়েছিল। এই যে দেখেন, সম্পদ ক্রয় করে সম্পদ আবার কি করে দিছে? বিক্রি করে দিছে। এবার দেখেন ক নাম্বার প্রশ্নটাই বলছে মেশিনটির বিক্রয়জনিত লাভ বা ক্ষতি বাইর করো। একটা সম্পদ ক্রয় করার পর তার মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি আপনি বিক্রি করে দেন, একটা সম্পদ ক্রয় করার পর সেটার মেয়াদকাল শেষ হওয়ার আগেই যদি আপনি বিক্রি করে দেন, তাহলেই কিন্তু আপনাকে লাভ ক্ষতি বাইর করতে হবে। কি বাইর করতে হবে? লাভ ক্ষতি বাইর করতে হবে। চলেন আমরা লাভ ক্ষতি বাইর করবো। এই জায়গায় আপনারা একটু মনোযোগ দেন প্লিজ। দেখেন লাভ ক্ষতি বাইর করতে গেলে প্রথমে বাইর করতে হবে বই মূল্য। বলেন লাভ ক্ষতি বাইর করতে গেলে প্রথমে কি বাইর করতে হবে? একটু কমেন্ট করে জানান কি বাইর করতে হবে? বই মূল্য। বই মূল্য। বলেন লাভ ক্ষতি বাইর করতে গেলে সর্বপ্রথম কি বাইর করতে হবে? বই মূল্য বাইর করতে হবে। বই মূল্য বাইর করার সূত্র সম্পদের মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অপচয়। এটা হচ্ছে বই মূল্য বাইর করার সূত্র। এবার সম্পদের মোট মূল্য কয় টাকা? এই যে দেখেন কিনছেন 2,80,000 টাকা দিয়ে, তার পিছনে খরচ করছেন 20,000 টাকা। তাহলে বলেন বই মূল্য মানে সম্পদের মোট মূল্য কয় টাকা? বলেন সম্পদের মোট মূল্য 2 লক্ষ টাকা। তাহলে এবার আমাদেরকে বাইর করতে হবে কি? পুঞ্জীবিত অপচয়। ও 3 লক্ষ টাকা। সম্পদের মোট মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। সম্পদের মোট মূল্য কয় টাকা? বলেন সম্পদের মোট মূল্য হচ্ছে 3 লক্ষ টাকা। এবার আমাদেরকে বাইর করতে হবে অবচয়। কেন বাইর করব আমরা অবচয়? কারণ পুঞ্জীবিত অবচয় বাইর করতে গেলে আমাকে অবচয়টা লাগবে।
পুঞ্জীবিত অবচয় হচ্ছে সকল অবচয়ের যোগফল, মানে একটা সম্পদের উপরে যত অবচয় হবে সবগুলো অবচয়কে যোগ করলে যেটা পাওয়া যায় সেটাই পুঞ্জীবিত অবচয়। তাহলে আমাকে আগে যেটা করতে হবে অবচয়টা বাহির করতে হবে। তাহলে চলেন আমরা অবচয় বাহির করি। অবচয় বাহির করার সূত্র, সম্পদের মোট মূল্য মাইনাস ভগ্নাবশেষ মূল্য ভাগ মেয়াদকাল, এটা হচ্ছে অবচয় বাহির করার সূত্র। সম্পদের মোট মূল্য 3 লক্ষ টাকা। এবার আসেন তার ভগ্নাবশেষ মূল্য কত। দেখেন তার ভগ্নাবশেষ মূল্য কয় টাকা? 10,000 টাকা। তাহলে 10,000 টাকা বিয়োগ করেন, এরপর আপনি মেয়াদকাল দ্বারা ভাগ করেন। তাহলে অবচয় আসে কয় টাকা বলেন? অবচয় আসে কয় টাকা বলেন? এই যে 3 লক্ষ টাকা মাইনাস 10,000, এবার তাকে ভাগ করবেন 10 দ্বারা, তাহলে আসবে 29,000 টাকা। এই 29,000 টাকা হচ্ছে তার অবচয়। এবার এই 29,000 টাকা এটা তো 1 বছরের বাইরে হয়েছে। এই 29,000 টাকা এটা কিন্তু 1 বছরের, তাই না? কিন্তু আমরা সম্পদটা ব্যবহার করছি কয় বছর? ওইটা আপনি একটু খেয়াল করেন। আমরা সম্পদ ব্যবহার করছি কয় বছর? এই যে দেখেন, কিনছি আমরা 2021 সালে, তার মানে 21 সাল 1 বছর, আর বিক্রি করে দিছি 2023 সালের জুলাই, তার মানে 21 সাল। এই যে 21 সালে আপনারা ব্যবহার করছি 1 বছর, বিক্রি করে দিছি 2023 সালের জুলাইতে। তাহলে আপনি একটু ক্যালকুলেশন করেন এই জায়গায় কিভাবে বাইর করবেন। এই যে 21 সালে ব্যবহার করছেন 12 মাস, 22 সালে ব্যবহার করছেন 12 মাস, 23 সালে ব্যবহার করছেন জুন পর্যন্ত, কারণ জুলাইয়ের 1 তারিখে বিক্রি করে দিচ্ছেন। যেই তারিখে বিক্রি করছেন ওইটা ধরবেন না। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তার মানে 23 সালে ব্যবহার করছি আমি 6 মাস। তাহলে 24 আর 6 30 মাস আমি এই সম্পদটা ব্যবহার করছি। 30 মাস। কয় মাস ব্যবহার করছি? 30 মাস, অর্থাৎ 2.5 বছর যদি হিসাব করি সেটা হবে 2.5, মানে 2.5 বছর। আর আমি যদি মাস হিসাব করি তাহলে হবে 30 মাস। তাহলে এই জায়গায় যে অবচয়টা আসছে এটা কয় বছরের? 1 বছরের। তো আমার লাগবে কয় বছর? 2.5 বছর। তাহলে 2.5 দিয়ে গুণ দিতে পারি, অথবা 30 দিয়ে গুণ দিব, 12 দিয়ে ভাগ করব, তাহলে আমি পুঞ্জীবিত অবস্থাটা পেয়ে যাব। এই যে 29,000কে 30 দিয়ে গুণ দিব, 12 দ্বারা আমি কি করব? ভাগ করব, তাহলে আমার পুঞ্জীবিত অবস্থায় চলে আসবে 72,500। এই 72,500 টাকা হচ্ছে আমার জন্য পুঞ্জীবিত অবস্থায়। অথবা তুমি এই 29,000কে শুধু 2.5 দ্বারা গুণ দিলেও হয়ে যাবে 72,500। এই 72,500 টাকা হচ্ছে আমাদের জন্য পুঞ্জীবিত অবচয়। এবার এই পুঞ্জীবিত অবস্থাটা এই জায়গায় বাদ দাও, 72,500। এবার আমরা 3 লক্ষ থেকে 72,500 টাকা যদি বিয়োগ করি তাহলে আমাদের দাঁড়াবে 2,27,500 টাকা। এটাই হচ্ছে বই মূল্য। বই মূল্য মানে বর্তমান ভ্যালু, অর্থাৎ সম্পদের বর্তমান দাম এটা। আর এটা তুমি বিক্রি করছো কয় টাকায়? 2,20,000 টাকা। এখন তুমি বলো তো তোমার লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই তোমার ক্ষতি হয়েছে। তাহলে ক্ষতি বাইর করার সূত্র কি? এই যে দেখো, ক্ষতি বাইর করার সূত্র, সম্পদের বিক্রয় মূল্য ক্ষতি বাইর করার সূত্র, বড় সংখ্যাটা আগে লিখবা। এই জায়গায় যেহেতু বই মূল্য বড় তাই তুমি বই মূল্যটা আগে লিখতে পারো। সম্পদের বই মূল্য মাইনাস সম্পদের বিক্রয় মূল্য। তাহলে এই যে দেখো, বই মূল্য হচ্ছে 2,27,500, বিক্রয় মূল্য হচ্ছে 2,20,000। তাহলে আমাদের ক্ষতি হইল কত?
7,500 টাকা। এটা হচ্ছে ক্ষতি। বলো ক্ষতিটা বুঝতে পারছো কিনা? ক্ষতিটা বুঝতে পারছো কিনা বলো। একটু লিঙ্কটা শেয়ার করে দিও, যারা ক্লাসে আসো একটু লিঙ্কটা শেয়ার করে দিও। দেখি কারা কারা ক্লাসে আসো, বলো এটা বুঝতে পারছো কিনা বলো। বলো এটা বুঝতে পারছো কিনা বলো। এই হচ্ছে ক নাম্বার, লাভ ক্ষতি বাইর করতে বলছে। এই যে দেখছো লাভ ক্ষতি কিভাবে বাইর করছি। লাভ ক্ষতি বাইর করার জন্য সর্বপ্রথম আমি বই মূল্যের সূত্রটা লিখছি। বই মূল্যের সূত্র কি? সম্পদের মোট মূল্য মাইনাস পুঞ্জীবিত অবচয়। সম্পদের মোট মূল্য লিখলাম, পুঞ্জীবিত অবচয়টা আমি বাহির করছি, বাহির করে এই জায়গায় লিখছি। এবার এটা থেকে এটা বাদ দেওয়ার পরে যেটা আসছে এটা হচ্ছে তার বই মূল্য। বই মূল্য মানে এটা তার বর্তমান দাম, আর এটা আমি বিক্রি করছি 2,20,000 টাকা। এটা উদ্দীপকে দেওয়া আছে। তাহলে আমরা ধরে নিলাম আমাদের ক্ষতি হয়েছে। ক্ষতি কয় টাকা? 7,500 টাকা। ক্ষতি কয় টাকা? 7,500 টাকা। এবার বলো বুঝতে পারছো কিনা। এবার আসো, খ নাম্বারে আমাদেরকে বলছে 2022 ও 23 সালের জাবেদা দাও, ব্যাখ্যার প্রয়োজন নাই। এবার আসো 22 এবং 23 সালের জাবেদা দিতে বলছে। তাহলে আমরা জাবেদার জন্য একটা ছক আঁকবো। যারা আগে অঙ্কগুলো করছে শুধু তারাই পারবে, হুট করে ভাই এই অঙ্ক পারা যাবে না। হিসাব বিজ্ঞান পরীক্ষার প্রশ্নও কিন্তু তোমাকে স্যারে কথা বলবে না। তাই ভালোভাবে প্র্যাকটিস করো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ভাই যেটা করাইতেছি সেটা আগে বুঝো। তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার আসো, এবার আমরা 2022 এবং 23 সালের জাবেদা দিব। তো আমি কিন্তু 2022 সালে কোনো সম্পদ ক্রয় করি নাই, তাহলে 2022 সালে সম্পদ ক্রয়ের কোনো জাবেদা হবে না। 2022 সালের সম্পদ ক্রয়ের কোনো জাবেদা হবে না, শুধু অবচয়ের জাবেদা দিবা 2022 সালে। তাহলে এই জায়গায় লিখবা অবচয় হিসাব ডেবিট। যারা ক্লাসে আসো একটা লাইক দিয়ে দিও, দেখি কে কে আসো। এবার ব্যাখ্যার প্রয়োজন নাই, তাহলে ব্যাখ্যা দেওয়া লাগবে না। আর অবচয় কয় টাকা? অবচয় কিন্তু এক বছরের জন্য কত আসছিল? 29,000 টাকা আসছিল। তাহলে 29,000 টাকা তুমি লিখে দিবা, কারণ এক বছরের জন্য 29,000 টাকা। এবার এই অবচয়টা বন্ধ করে দাও, অবচয় বন্ধ করার জাবেদা। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 29,000 টাকা। শেষ। 2022 সাল কিন্তু শেষ। 2022 সাল কিন্তু শেষ। এবার আমরা শুরু করব 2023 সাল। 2023 সালে কি হয়েছে? 2023 সালে জুলাইয়ের 1 তারিখে আমি একটা সম্পদ বিক্রি করে দিছি। জুলাইয়ের 1 তারিখে আমি সম্পদটা কিন্তু বিক্রি করে দিছি। যেহেতু আমি সম্পদ বিক্রি করে দিছি, সেহেতু আমি কি করব? আমি অবশ্যই ওই সম্পদ বিক্রি যে করছি ওইটার জাবেদাটা আগে দিব। কেমন? এই যে সম্পদ বিক্রি করে আমি কি পাইছি? নগদ টাকা পাইছি। তাহলে আমি এই জায়গায় লিখব নগদান হিসাব ডেবিট। বিক্রি করে কয় টাকা পাইছি? 2,20,000 টাকা পাইছি। এবার এই সম্পদটা বিক্রি করে আমার কি লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? অবশ্যই ক্ষতি হয়েছে। তাহলে সকল ক্ষতি কোথায় বসে? ডেবিট পাশে বসে। তাহলে এই জায়গায় লিখবো আমরা
ক্ষতি হিসাব ডেবিট ৭৫০০। এবার আমি কিন্তু একটা সম্পদ বিক্রি করে দিছি, আমার কাছ থেকে একটা সম্পদ চলে গেছে, সেটা হচ্ছে মেশিন। মেশিন হিসাব ক্রেডিট ৩ লক্ষ টাকা, কারণ মেশিনটার দাম ছিল ৩ লক্ষ টাকা। এখন দেখো ডেবিট আর ক্রেডিট দুইটা কিন্তু সমান হয় নাই। দুতরফা দাখিলা পদ্ধতির নিয়ম অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট দুইটা কি হইতে হবে? সমান হতে হবে। দুইটা কি হইতে হবে? সমান হতে হবে। এখন তোমাকে যেটা করতে হবে, এই যে সম্পদটার একটা পুঞ্জীবিত অবচয় ছিল, ওই পুঞ্জীবিত অবচয়টাকে বন্ধ করে দিতে হবে। পুঞ্জীবিত অবচয় সবসময় ক্রেডিট পাশে থাকে, যখন আমি তাকে বন্ধ করব তখন সে ডেবিট পাশে চলে আসবে। কয় টাকা ছিল? ৭২,৫০০ টাকা ছিল। এবার দেখো উভয় পাশেই আমার ৩ লক্ষ টাকা হয়ে গেছে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো প্রশ্নটা বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আসো একটু কমেন্ট করে জানাও বুঝতে পারছো কিনা। এটা হচ্ছে সম্পদ যে তুমি বিক্রি করে দিছো, সম্পদ বিক্রি করার পর এই জাবেদাটা তোমাকে দিতে হবে। প্লিজ প্লিজ যারা ক্লাসে আসো একটু জানাও বুঝতে পারছো কিনা, একটু জানাও বুঝতে পারছো কিনা, একটু জানাও বুঝতে পারছো কিনা। এবার এই ২০২৩ সালেও কিন্তু আমি সম্পদটা ৬ মাস ব্যবহার করছি, যার কারণে ৬ মাসের অবচয় দিতে হবে। তাহলে গড় করি। এবার আমরা ২৩ সালে শুধু এখন অবচয়ের জাবেদারে দিব। এবার ৩১ ডিসেম্বর লিখব, এবার লিখব অবচয়। অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত? ২৩ সালে কিন্তু, হ্যাঁ শোনো, ২৩ সালে কিন্তু আমরা অবচয়টা ১ বছরের নিতে পারবো না। ২৩ সালে আমি ৬ মাস ব্যবহার করছি না, তো ১ বছরের জন্য ২৯,০০০ টাকা। এই যে দেখো ১ বছরের জন্য কিন্তু ২৯,০০০ টাকা ছিল। তাহলে ৬ মাসের নিতে ৬ দিয়ে গুণ দিবা, ১২ দিয়ে ভাগ দিবা, তাহলে হবে কত? ১৪,৫০০। তার মানে ৬ মাসের অবচয় হবে কত? ১৪,৫০০। তাহলে ২৩ সালে কিন্তু অবচয়ের গড়ে তোমাকে লিখতে হবে ১৪,৫০০, কারণ তুমি ৬ মাস ব্যবহার করছো। ৬ মাস ব্যবহার করছো। বলো বুঝতে পারছো কিনা? এবার তুমি এটাকে বন্ধ করে দিবা। এবার তুমি এটাকে বন্ধ করে দিবা। বন্ধ করার জাবেদা কি? আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা লিখবা কত? ১৪,৫০০। এই হচ্ছে আমাদের জাবেদা। এবার এই জায়গায় তুমি আরেকটা জাবেদা দিতে পারো, সেটা হচ্ছে কোনটা জানো? ওই যে সম্পদ বিক্রি করে যে তোমার ক্ষতি হয়েছে না, এই ক্ষতি মানেও কিন্তু একটা ব্যয়, এই ক্ষতি মানেও কিন্তু একটা ব্যয়। তাহলে এই যে ৭৫০০ টাকা ক্ষতি, এই ক্ষতিটাও তুমি হিসাবকাল শেষে বন্ধ করে দিতে পারো। তাহলে এই জায়গায় তোমাকে লিখতে হবে এই যে আয় সারাংশ ডেবিট, সম্পত্তির বিক্রয়জনিত ক্ষতি হিসাব ক্রেডিট। এটা যদি কেউ না দেও তাহলে সমস্যা নাই, নাম্বার তুমি পেয়ে যাবা। এটা না দিলেও সমস্যা নাই, নাম্বার তুমি পেয়ে যাবা। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো এটা বুঝতে পারছো কিনা? এবার আসো গ নাম্বার আমাদেরকে বলছে ২০২২ ও ২৩ সালের অবচয় সঞ্চিতি হিসাব ও মেশিন হিসাব তৈরি করো। অর্থাৎ খতিয়ান তৈরি করতে বলছে।
খতিয়ান তৈরি করতে বলছে, তাহলে আসো আমরা খতিয়ান তৈরি করব। আমাদেরকে অবচয়ের নামে অবচয় সঞ্চিতি আর হচ্ছে গিয়া পুঞ্জীবিত অবচয়, আরে অবচয় সঞ্চিতি আর পুঞ্জীবিত অবচয় একই কথা। মেশিন আর গিয়া পুঞ্জীবিত অবচয়ের নামে আমরা একটা খতিয়ান করব। তো প্রথমে আমরা মেশিনের নামে খতিয়ানটা করব। দেখো প্রথমে আমরা কার নামে খতিয়ান করব? তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। চলমান জেটসকে করবা, খতিয়ানটা চলমান জেটসকে করবা। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। এরপরে আসো, এবার আমরা 2022 সালের খতিয়ান করব। তাহলে 2022 লিখব, যার নামে খতিয়ান করব তার নামটা উপরে লিখে নিব। আমরা মেশিনের নামে খতিয়ান করব, তাহলে মেশিন হিসাব লিখে নিলাম। এবার দেখো, আমি যে 2022 সালের খতিয়ান করব, মেশিনটা ক্রয় করছিলাম কিন্তু 2021 সালে, তাই 21 সালের টাকাটা 22 সালের শুরুতে আমি কি দিয়ে লিখবো জানো? ব্যালেন্স বিডি দিয়ে লিখবো। 21 সালের টাকাটা 22 সালের শুরুতে তোমাকে ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। এই যে দেখো, এই যে ব্যালেন্স বিডি দিয়ে তোমাকে সোজা সাপটা ওই যে মেশিনের যে মূল্যটা, ওই মূল্যটা ব্যালেন্সের গলে লিখে রাখতে হবে, মানে উদ্বৃত্তের গড়ে। যেহেতু 21 সালের খতিয়ান তো আমরা করি নাই, তো মেশিনটা তো ক্রয় করছিলাম 21 সালে, আমাকে খতিয়ান করতে বলছে 22 সালে, তাই 21 সালের টাকাটা 22 সালে কি হিসাবে ব্যবহার করবা? ব্যালেন্স হিসাবে ব্যবহার করবা। তাই লিখবা ব্যালেন্স বিডি। তাই কি লিখবা? ব্যালেন্স বিডি লিখবা। এরপরে 2023 সাল, কারণ 22 সালে আমি কিন্তু আর কোনো সম্পদ ক্রয় করি নাই। এবার দেখো, এই 23 সালে তুমি সম্পদটা বিক্রি করে দিছো। এই যে দেখো, 23 সালে কিন্তু সম্পদটা বিক্রি করে দিছো, এই যে মেশিন। তো তুমি যেহেতু মেশিনের নামে খতিয়ান করতেছো, এই মেশিনের বিপরীত কি কি আছে? নগদান, এই যে ক্ষতি, তারপরে পুঞ্জীবিত অবচয়, অর্থাৎ ক্রেডিটের বিপরীত যেই তিনটা ডেবিটে আছে ওই তিনটাই কিন্তু এই জায়গায় আসবে। তাহলে লিখো, এই তিনটা কথা এই জায়গায় লিখো। প্রথমে আছে নগদান, নগদান আছে ডেবিট দিকে, বসবে ক্রেডিট দিকে 2,20,000। তারপরে মেশিনের বিক্রয়জনিত ক্ষতি ডেবিট পাশে আছে, বসবে কই? ক্রেডিট পাশে। তারপরে পুঞ্জীবিত অবচয় আছে ডেবিট পাশে, বসবে কই? ক্রেডিট পাশে, 72,500। শেষ। আর কোথাও কিন্তু মেশিন হিসাব নাই। ভাই ব্যালেন্সটা আসছে কেন? কারণ আমি তো মেশিনটা ক্রয় করছি 21 সালে, তাই না? আর আমরা খতিয়ান করতেছি 22 সালের। তো 21 সালের টাকাটা অবশ্যই 22 সালে কি হিসাবে ব্যবহার হবে? ব্যালেন্স বিডি হিসাবে ব্যবহার হবে। এবার ক্যালকুলেশন করো, এটা থেকে এটা বাদ দাও। বাদ দিলে থাকবে কত? 80,000। 80,000 থেকে এটা বাদ দাও, তাহলে থাকবে কত? 72,500। 72,500 থেকে এটা বিয়োগ করো, তাহলে ব্যালেন্স কি আসবে? শূন্য আসবে। এই যে শূন্য আসবে। কেন শূন্য আসবে এটা আমার পরীক্ষা লেখো না, কারণ তুমি তো এই সম্পদটা বিক্রি করে দিছো।
যার কারণে এই সম্পদের খতিয়ান যদি করো তাহলে বছর শেষে তোমার রেজাল্ট কি আসবে? শূন্য আসবে। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এবার মেশিনের পরে আমরা কার নামে খতিয়ান করব? পুঞ্জীবিত অপচয়ের নামে খতিয়ান করব। ভাই মেশিনটা বুঝতে পারছো কিনা বলো? মেশিন হিসাবটা বুঝতে পারছো কিনা বলো? এই জায়গায় অনেকেরই সমস্যা হচ্ছে ক্লাস করতে, কারণ এই জিনিসগুলো যে আগে থেকে করা নাই। যদি আগে থেকে করা থাকতো তাহলে আজকে কিন্তু এই সমস্যার সম্মুখীন তোমরা হইতা না। যাই হোক, এখন চেষ্টা করো ভালোভাবে যেন এটা ভালো কিছু করতে পারো। দেখো, সময় থাকতে তো সময়ের দামটা দিলাম না। এখন আমরা যদি দুষ্টামি করি তাহলে অন্ততপক্ষে পরীক্ষার হলে গিয়ে আমাদেরকে পাস মার্কটা তুলতে হবে, তাই না? একটু দুষ্টামি না করে আমরা যেই সময়টুকু আছে এটাকে কাজে লাগাই, দেখবা যে ইনশাল্লাহ রেজাল্ট সবারই ভালো আসবে। শুধু দরকার কি জানো? একটা পরিশ্রম। যাই হোক, তোমরা একটু পরিশ্রম করো। যেহেতু আইসিডিতে একটা ধাক্কা খাইছো, আমরা চাই না যে তোমরা আর কোনো বিষয়ে ধাক্কা খাও। আমরা চাই গ্রুপ সাবজেক্টগুলোতে ভালো রেজাল্ট করে ওই ধাক্কাটাকে রিকভার করে নেওয়া, যেন দিন শেষে তোমার মোট যে জিপিএটা এটা যেন ভালো আসে। কারণ জিপিএর উপরেই কিন্তু ভার্সিটিতে ভর্তির জন্য একটা কিন্তু পয়েন্ট থাকে, তাই না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকে না? তো এখন জিপিএটা যদি আমার কম চলে আসে তাহলে আমি তো অলরেডি দৌড় থেকে ছিটকে গেলাম। এর জন্য তোমরা একটু মনোযোগী হও, আর যারা আগে থেকে করছো, ইনশাল্লাহ আশা করি ভালো করতে পারবা। এখন যেই অধ্যায়গুলো থেকে প্রশ্নে দিবা সেগুলো ভালোভাবে করো। এবার আসো, এবার আমরা পুঞ্জীবিত অবচয়ের নামে খতিয়ান করব। দেখো, এবার আমরা পুঞ্জীবিত অবচয়ের নামে খতিয়ান করব। পুঞ্জীবিত অবচয় যেই কথা, অবচয় সঞ্চিতি একই কথা। সেম চলমান জেরসকে একটা গড়ক বা তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। এবার আসো, এবার আমরা যার নামে খতিয়ান করব তার নামটা এই জায়গায় লিখে নিব। পুঞ্জীবিত অবচয় হিসাব। এবার এই জায়গায় আমরা লিখব তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত, ডেবিট, ক্রেডিট। কার্যপত্র দেওয়ার দরকার নেই। এবার আমরা খতিয়ান করব 2022 সালের। ভাই 2022 সালের খতিয়ান যদি আমি করি তো 21 সালে না মেশিনের একটা পুঞ্জীবিত অবচয় আছে, তাই ওই 21 সালের পুঞ্জীবিত অবচয়ের টাকাটাকে 22 সালের শুরুতে তোমাকে কি দিয়ে লিখতে হবে? ব্যালেন্স বিডি দিয়ে লিখে নিতে হবে। এই যে দেখছো, ব্যালেন্স বিডি দিয়ে লিখতে হবে। তাহলে ব্যালেন্স বিডি দিয়ে এই যে 29,000 টাকা, এটা কিন্তু পুঞ্জীবিত অবচয়, এটা ক্রেডিট পাশে লিখতে হবে। কেন? কারণ পুঞ্জীবিত অবচয় এটা বিপরীত সম্পদ, সে সবসময় ক্রেডিট জের প্রকাশ করবে, এই জন্য তুমি ক্রেডিট পাশে লিখে নিবা। এরপরে তোমাকে 2023 সালটা করতে হবে। এবার দেখো, হ্যাঁ, 2022 সালেও কিন্তু পুঞ্জীবিত অবচয় আছে। এই যে দেখো, 2022 সালে 31শে ডিসেম্বর একটা পুঞ্জীবিত অবচয় আছে। কোনটা? ওই যে তুমি জাবেদাতে যাও, এই যে দেখো 2022 সালেও কিন্তু পুঞ্জীবিত অবচয় আছে। দেখছো, এই যে পুঞ্জীবিত অবচয়ের বিপরীত কি? অবচয়। কোথায় আছে? ডেবিট পাশে। তাহলে আমরা লিখব কই? ক্রেডিট পাশে।
সবসময় মনে রাখবা, পুঞ্জীবিত অবচয়ের খতিয়ান করতে বললে একটা কথাই আসবে, সেটা হচ্ছে অবচয়। অবচয় আছে ডেবিট পাশে, বসবে কই? ক্রেডিট পাশে 29,000। এবার এই 29 আর এই 29 দুইটা যোগ করবা, তাহলে হবে কত? 58,000। এবার শুরু করব আমরা 2023 সাল। 2023 সালেও কিন্তু একটা পুঞ্জীবিত অবচয় আছে, তার বিপরীত হচ্ছে কি? অবচয়। এবার টাকাটা হবে ভিন্ন, কত? 14,500। এবার এটার সাথে এটা যোগ করো, তাহলে হবে 72,500। এরপরে তুমি কিন্তু মেশিনটা যে বিক্রি করে দিছিলা, ওইটাতেও কিন্তু একটা পুঞ্জীবিত অবচয় আছে। এই যে দেখো, এই যে দেখছো পুঞ্জীবিত অবচয় কোথায় আছে? ডেবিট পাশে। তাহলে ডেবিটের বিপরীত কি? ক্রেডিট। তাহলে পুঞ্জীবিত অবচয়ের বিপরীত কি আছে? মেশিন। কোথায়? ক্রেডিটে। তাহলে ডেবিট দিকে বসাবা। বা টাকা কিন্তু 3 লক্ষ না, তুমি যার নামে খতিয়ান করবা তার টাকাটা যেটা সেটা বসাবা, তাহলে 72,500 বসাবা। তাহলে এই জায়গায় লিখতে হবে মেশিন। এই যে মেশিন কথাটা লিখবা, এই জায়গায় অবশ্য জুলাইয়ের 1 তারিখ লিখে, মেশিন আছে ক্রেডিট পাশে, টাকাটা বসবে ডেবিট পাশে। এই যে দেখছো, এবার আমার ক্রেডিট দিকেও 72,500, আমার ডেবিট দিকেও 72,500, যোগ বিয়োগ করলে আমার রেজাল্ট হবে কি? 0। কেন? কারণ এই অঙ্কটার যেই খতিয়ানে করো রেজাল্ট 0 আসবে। এই কারণে তুমি সম্পদটা কিন্তু বিক্রি করে দিছো, তুমি সম্পদ বিক্রি করে দিছো। এই জন্য বলো তো, বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো বুঝতে পারছো কিনা? এবার দেখো, আমরা আরো একটা প্রশ্ন সমাধান করব। এইটা একেবারে সহজ। দেখো, আমরা আরো একটা প্রশ্ন সমাধান করব। আমরা আরো একটা প্রশ্ন কিন্তু সমাধান করব। দেখো, আমরা আরো একটা প্রশ্ন সমাধান করব। এটা এটা একটু খেয়াল করো, এটা সহজ আছে, এটা একটু খেয়াল করো, এই প্রশ্নটা একটু খেয়াল করো। এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা 99%, এই টাইপের। আর এতক্ষণ যেগুলো আমরা করাইছি এগুলো খুবই কঠিন অঙ্ক করাইছি। জি খন্দকার আসবে, মুডু ভাইয়া আসবে, দেখো মুডু ভাইয়া আসবে। আলফা কোম্পানি লিমিটেড 2020 সালের 1 জানুয়ারি 1,80,000 টাকা দিয়ে একটি মেশিন ক্রয় করে তার আনয়ন খরচ 5,000 টাকা ও সংস্থাপন ব্যয় 15,000 টাকা। আয়ুষ্কাল 10 বছর। আয়ুষ্কাল শেষে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা বলে ধারণা করা হয়। স্থির কিস্তি, স্থির কিস্তি মানে সরলরৈখিক পদ্ধতি, 20% হারে কোম্পানি অবচয় ধার্য করে প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে হিসাব শেষ করে। ক নম্বর প্রশ্ন, মেশিনের অবচয়যোগ্য মূল্য ও বার্ষিক অবচয়ের পরিমাণ বাইর করতে বলছে। অবচয়যোগ্য মূল্য মানে কি বলতো? কে কে পারো অবচয়যোগ্য মূল্য? একটু কমেন্টে জানাও। অবচয়যোগ্য মূল্য বাইর করার সূত্রটা একটু লিখে দাও। অবচয়যোগ্য মূল্য বাইর করার সূত্রটা একটু লিখে দাও। এই টাইপের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে ইনশাল্লাহ। দেখো, অবচয়যোগ্য মূল্যটা আমরা কিভাবে বাইর করব? এটার জন্য তুমি একটা ছক তৈরি করতে পারো। বিবরণ টাকা টাকা। এবার লিখবা মেশিন ক্রয়, $1,80,000। তারপরে বহন খরচ
দেখো বহন খরচ, অবশ্যযোগ্য মূল্যের সূত্রটা লিখো। এই যে দেখো, এই যে দেখো, আনয়ন খরচ মানে বহন খরচ আর সংস্থাপন খরচ দুইটাই আছে, তাহলে লিখে দাও। ৳2,00,000। এবার তার থেকে আমরা বাদ দিব কি, ভগ্নাবশেষ মূল্য। অর্থাৎ অবশ্যযোগ্য মূল্য বাইর করতে সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হয়। তাহলে ভগ্নাবশেষ মূল্য 20,000 টাকা, তাহলে বাদ দাও 20,000 টাকা। তাহলে অবশ্যযোগ্য মূল্য কত, 1,80,000 টাকা। এটাই হচ্ছে অবশ্যযোগ্য মূল্য। তারপরে আমাদেরকে অবশ্যই বাইর করতে বলছে, বার্ষিক অবশ্যই। এই যে 1,80,000 টাকার উপরে 20% ধরবো, তো 1,80,000 টাকার উপরে 20% ধরলে কত আসে বলো? 1,80,000 টাকার উপরে 20% ধরলে কত আসে বলো? 1,80,000 টাকার উপরে 20% ধরলে কত আসে? যে তারা বলছে 20% হারে অবশ্যই ধরতে হবে। তাহলে 1,80,000 টাকার উপরে 20% ধরলে আসবে কত? 36,000 টাকা। তাহলে এই 36,000 টাকায় হচ্ছে তার অবচয়। এই 36,000 টাকায় হচ্ছে কি তার অবচয়। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? একটু দ্রুত কমেন্ট করে জানাবা, বুঝতে পারছো? একটু দ্রুত কমেন্ট করে জানাবা, বুঝতে পারছো কিনা? যারা ক্লাসে আসো দেখি একটু দ্রুত কমেন্ট করে জানাবা। এবার আসো খ নাম্বারে কি চাইছে, দেখো খ নাম্বারটা কি চাইছে, কোম্পানি প্রথম 3 বছরের মেশিন ক্রয় ও অবচয় সংক্রান্ত জাবেদা প্রস্তুত করো। অর্থাৎ জাবেদা দিতে বলছে তোমাকে 3 বছরের জাবেদা। তো দেখো 3 বছরের জাবেদাটা আমি একটু দেখাই দিই। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 3 বছরের জাবেদা দিতে হবে। কেমন? বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এবার তুমি দেখো মেশিনটা ক্রয় করছো কত সালে? মেশিনটা ক্রয় করছো 2020 সালের জানুয়ারির 1 তারিখে। তাহলে এই জায়গায় লিখবা 2020। জানুয়ারির 1 তারিখ মেশিন ক্রয় করছো, তাহলে তুমি লিখবা মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এই জায়গায় টাকা লিখবা কোনটা? টোটাল মেশিনের যে দাম, যেই মূল্য সেটা, টোটাল মেশিনের যে মূল্যটা সেটা। ৳2,00,000। এরপর 2 নম্বর কাজ, তার অবচয়ের জাবেদা দিবা। সব সময় একটা সম্পদের জন্য 3টা জাবেদা দেওয়া লাগে, সম্পদ ক্রয়ের, তারপরে অবচয়ের। এই যে অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। অবচয় ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এই যে দেখো এই যে অবচয় কত আসছে? 36,000। শেষ।
এবার অবচয়টা বন্ধ করো, অবচয় বন্ধের জাবেদা। আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। টাকা হবে কত? 36,000। বলুন তো বুঝতে পারছেন কিনা, বলুন তো বুঝতে পারছেন কিনা। এবার আমরা 2022 সাল ধরব। এবার 2022 সালে কিন্তু আমরা কোনো সম্পদ ক্রয় করি নাই। এবার আমরা 2022 সাল ধরব। 2022 সালে আমরা কিন্তু কোনো সম্পদ ক্রয় করি নাই, তাই শুধু অবচয়ের জাবেদা দিতে হবে। কার জাবেদা দিতে হবে? অবচয়ের জাবেদা দিতে হবে। তাহলে আমরা এই জায়গায় লিখব অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। জাস্ট টাকা সেম থাকবে, যে 36,000 টাকায় থাকবে, কারণ এটা সরল রৈখিক। প্রত্যেক বছর অবচয় কি থাকবে? সমান থাকবে। প্রত্যেক বছর অবচয় সমান থাকবে। আবার এই অবচয়টা বন্ধ করে দিবা। বন্ধ করার জাবেদা আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা কিন্তু সেম থাকবে 36,000, কারণ এটা সরল রৈখিক। প্রত্যেক বছর সমপরিমাণ অবচয় থাকবে। প্রত্যেক বছর কি থাকবে? সমপরিমাণ অবচয় থাকবে। এরপর আমরা 2023 সালের জন্য আবার জাবেদা দিব। এবার আমরা 2023 সালের জন্য জাবেদা দিব, কারণ 3 বছরের চাইছে কিন্তু। এবার এই জায়গায় আমরা লিখব 2023। 23ও কিন্তু আমরা কোনো সম্পদ ক্রয় করি নাই, তাহলে শুধু আমাদেরকে জাবেদা দিতে হবে অবচয়ের। শুধু আমাদেরকে জাবেদা দিতে হবে কার? অবচয়ের জাবেদা দিতে হবে। তাহলে লিখো অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। টাকা হবে কত? 36,000 টাকা। আবার সেম এটা বন্ধ করে দিতে হবে। আয় সারাংশ ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট। টাকা হবে কত? 36,000 টাকা। কত? 36,000 টাকা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। এই জায়গায় 3 সালের 21 সাল কই স্যার? আরে ভাই 21 সাল না দিলাম প্রথমে? তুমি কি চোখে কি কম দেখো? এটা কি? আচ্ছা, মেশিনটা ক্রয় করছি কত সালে ওইটা একটু দেখিনি, দাঁড়ো, সরি 20 সালে। তাহলে এই জায়গায় আসলে 23 সাল আসবে না, জাস্ট এটাকে 21 করে দিবা আর এটাকে 22 করে দিবা, তাইলে হবে। সাল ঠিক থাকবে। 21, 22, 23। সরলরৈখিক না হইলে তো তোমার কি হইতো? ক্রমহ্রাসমান হইলে প্রত্যেক বছর অবচয়ের টাকাটা পরিবর্তন হইতো। যদি এটা সরল রৈখিক না হইতো, মানে ক্রমহ্রাসমান যদি হইতো, তাহলে অবচয়ের টাকাটা পরিবর্তন হইতো। এবার গ নাম্বার কি বলছে দেখো। গ নাম্বার বলছে মেশিন হিসাব, অবচয় হিসাব প্রস্তুত করো 3 বছরের, অর্থাৎ খতিয়ান তৈরি করতে বলছে। তো আমি তোমাদেরকে শুধু অবচয়ের খতিয়ানটা দেখাই দিই। হ্যাঁ, অবচয়ের খতিয়ানটা দেখাই দিই। দেখো 3 বছরের অবচয়ের জন্য খতিয়ানটা আমি দেখাচ্ছি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা,
উদ্বৃত্ত, ডেবিট এবং ক্রেডিট। ভাই আজকে রাতে এমসিকিউ নিব, আজকে রাতে। অবচয় হিসাব, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত। এবার আমরা প্রথমে 2020 সাল লিখবো এই জায়গায়, 31শে ডিসেম্বর। সবসময় মনে রাখবা, অবচয়ের খতিয়ান করতে বললে তার বিপরীত দুইটা কথা আসবে। এই যে দেখো, অবচয়ের খতিয়ান করতে বললে তার বিপরীত দুইটা কথা আসবে। এই যে দেখো, এই যে অবচয়ের বিপরীত কি? পুঞ্জীবিত অবচয়। আর এই জায়গায় কি আছে? আয় সারাংশ। প্রত্যেকটা বছর অবচয়ের খতিয়ান করতে বললে সবসময় তার বিপরীতে দুইটা কথা আসবে। একটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়, আছে ক্রেডিট পাশে, টাকাটা বসবে কই? ডেবিট পাশে। আরেকটা আছে আয় সারাংশ, আছে ডেবিট পাশে, টাকাটা বসবে কই? ক্রেডিট পাশে। তাহলে দেখো, ডেবিট আর ক্রেডিট উভয় দিকে সমান। যদি তুমি যোগ বিয়োগ করো এই জায়গায় কোনো রেজাল্ট থাকবে না। এবার 2021 সাল, সেম 21 সালও এই দুইটা কথাই কিন্তু আসবে। আরেকটা হচ্ছে কি? আয় সারাংশ। ঠিক 2022 সালও সেম দুইটা কথাই আসবে, কারণ অবচয়ের খতিয়ান করতে বললেই এই দুইটা কথা আসে, আর কিচ্ছু আসবে না। এবার এই জায়গায় কিন্তু টাকাটা সেম থাকবে। কেন সেম থাকবে? কারণ এটা সরল রৈখিক। দেখো বুঝতে পারছো কিনা? বলো তো, বলো তো বুঝতে পারছো কিনা? 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 এই হচ্ছে আমাদের অবচয়ের অধ্যায়ের অঙ্কগুলো। তোমরা অবশ্যই অবচয়ের অধ্যায়ের অঙ্কগুলো ভালো করে করবা, কেমন? আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি একটা ব্যাংক সমন্বয় দেখিয়ে দিব। আমি গত ক্লাসে একটা ব্যাংক সমন্বয় দেখিয়ে দিয়েছি। আজকে আমি আরো একটা ব্যাংক সমন্বয় তোমাদেরকে দেখিয়ে দিব, কেমন? আসো, চট্টগ্রাম বোর্ড 24, চট্টগ্রাম বোর্ড 24, এটার ব্যাংক সমন্বয়টা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। রেও মিলের ক্লাস হবে বিকালে। দেখো, চট্টগ্রাম বোর্ড 24, সবাই একটু বাইর করো ব্যাংক সমন্বয় বিবরণী। ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ বাইর করতে বলছে। ডেবিট মেমোরেন্ডাম মানে কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকের একটা দলিল, অর্থাৎ ব্যাংক যেই এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিবে, ওই এন্ট্রিগুলো ডেবিট মেমোরেন্ডামে লিপিবদ্ধ করতে হবে। তাহলে দেখো তো, এই জায়গায় ব্যাংক কোন এন্ট্রিগুলোর মাধ্যমে তোমার কাছ থেকে টাকাগুলো কেটে নিচ্ছে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। ব্যাংক কোন এন্ট্রিগুলোর মাধ্যমে, এই যে দেখো, ব্যাংক কর্তৃক বিমা কিস্তি পরিশোধ 7,000 টাকা, যা নগদান বইতে লেখা হয়নি, একটা। 2, ধার্যকৃত চার্জ, এই যে এই জায়গায় আরেকটা। এইটার ফলে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকাগুলো
কেটে নিছে, তাহলে এই দুইটাই আছে শুধু। এই যে দেখছো, ব্যাংক কর্তৃক বীমা কিস্তি পরিশোধ, আরেকটা হচ্ছে ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ। এই দুইটা এন্ট্রির কারণে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলো কর্তন করছে। তাহলে এই দুইটা জিনিস শুধু তুমি যোগ করে দিবা। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা ভাই, এটা বুঝতে পারছো কিনা বলো। ডেবিট মেমোরেন্ডাম, এটা পরীক্ষায় আসবে, আর কিছু বলার নেই। গড় করবা বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা, বিবরণ টাকা টাকা। তাহলে এই জায়গায় লিখবো ব্যাংক কর্তৃক বীমা কিস্তি পরিশোধ, ব্যাংক কর্তৃক বীমা কিস্তি পরিশোধ দেখো 7,000 টাকা। তার ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ অর্থাৎ ব্যাংক চার্জ 1,500 টাকা। তাহলে হবে কত? 8,500। এটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ, এটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডামের পরিমাণ। ডেবিট মেমোরেন্ডামের অর্থাৎ ডিএম, অর্থাৎ যেই এন্ট্রিগুলোর মাধ্যমে ব্যাংক তোমার অ্যাকাউন্ট থেকে টাকাগুলোকে কর্তন করে নিবে, ওই এন্ট্রিগুলো তুমি যেই জায়গায় লিপিবদ্ধ করবা সেটাই হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম। সেটা হচ্ছে কি? ডেবিট মেমোরেন্ডাম। বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা, বলো তো বুঝতে পারছো কিনা। আমি আবারও বলতেছি, এই প্রশ্নগুলো কিন্তু হুবহুব আসে। তারপরে খ নম্বরে দেখো, আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দাও। এই জায়গায় কিন্তু বলে নাই কোন লেনদেনগুলোর জাবেদা তুমি দিবা। তারা বলছে আমানতকারীর বইতে প্রয়োজনীয় জাবেদা দেওয়ার জন্য। এবার মনে রাখবা, যেই লেনদেনগুলো তোমার বইতে লিপিবদ্ধ নাই ওইগুলোর জাবেদা তুমি দিবা। তাহলে দেখো তো, তোমার বইতে লিপিবদ্ধ নাই কোনগুলো? তোমার বই মানে কোনটা? নগদান বইতে লিপিবদ্ধ নাই কোনটা? তুমি একটু খেয়াল করো। এই যে নগদান বইতে লিপিবদ্ধ নাই, এই যে 4 নাম্বারটা, ব্যাংক দেনাদারের কাছ থেকে 24,000 টাকা আদায় করছে, যা নগদান বইতে লেখা হয়নি, তাহলে তার জাবেদা দিতে হবে। যেই লেনদেনটা নগদান বইতে লেখা হয়নি তার জাবেদা দিবা। তাহলে এটার জাবেদা হবে ব্যাংক দেনাদারের কাছ থেকে আদায় করছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে 4 নাম্বার লেনদেনের জাবেদা। বলো তো বুঝতে পারছো কিনা। আমরা কোন লেনদেনগুলোর জাবেদা দিব? যে লেনদেনগুলো নগদান বইতে, নগদান বই মানে আমানতকারীর বই, যে লেনদেনগুলো আমানতকারীর বইতে লিপিবদ্ধ থাকবে না ওই লেনদেনগুলোর জাবেদা দিতে হবে। যে লেনদেনগুলো নগদান বইতে লিপিবদ্ধ থাকবে না ওইগুলোর জাবেদা দিতে হয়। তারপরে এই যে 5 নাম্বার, ব্যাংক কর্তৃক বীমা কিস্তি পরিশোধ, যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে এই যে দেখো, বিমা এটা আমাদের জন্য খরচ, তাহলে আমরা লিখব বিমা হিসাব ডেবিট। টাকাটা কোত্থেকে গেছে? ব্যাংক থেকে গেছে, তাহলে আমরা লিখব ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে আসো 6, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর এবং ব্যাংক কর্তৃক ধার্যকৃত চার্জ দুইটাই নগদান বইতে লিপিবদ্ধ নাই, তাই দুইটার জাবেদাই দিতে হবে। আসেন 6, প্রথমে ব্যাংক সুদ মঞ্জুর করছে, এটার জাবেদা ব্যাংক সুদ দিছে, আমার টাকা ব্যাংকে বাড়ছে, ব্যাংক হিসাব ডেবিট। কিসের জন্য ব্যাংকে টাকা বাড়ছে? সুদের জন্য, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। এবার ব্যাংক চার্জ 6 তারিখে আরেকটা ব্যাংক চার্জ, এটা তোমার জন্য ব্যয়, ডেবিট
ব্যাংক হিসাব ক্রেডিট। এই হচ্ছে জাবেদা। বলো তো জাবেদাগুলো বুঝতে পারছো কিনা? বলো তো জাবেদাগুলো বুঝতে পারছো কিনা বলো। কারো যদি কোনো জাবেদাতে সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। কারো যদি কোনো জাবেদাতে সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। কারো যদি কোনো জাবেদাতে সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। দেখি কারা কারা এখনো ক্লাসে আসো। কারো যদি কোনো জাবেদাতে সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারো। কারো যদি কোনো জাবেদাতে সমস্যা থাকে, 6 তারিখেরটা একবার ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে ব্যাংক তোমাকে সুদ দিছে, এই একটা। আরেকবার ব্যাংক চার্জ ধার্য করছে, দুইটা জাবেদা। তাহলে ব্যাংক সুদ মঞ্জুর করছে তার জন্য জাবেদা ব্যাংক হিসাব ডেবিট, ব্যাংক সুদ হিসাব ক্রেডিট। ব্যাংক চার্জ ধার্য করছে, ব্যাংক চার্জ ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। বলো তো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, সবসময় আমানতকারীর জাবেদাটাই দিতে হবে, মানে যেই এন্ট্রিগুলো আমানতকারীর বইতে লিপিবদ্ধ থাকবে না তার জাবেদাই তুমি দিবা। এবার আসো, গ নম্বরে বলছে একক জের পদ্ধতিতে ব্যাংক সমন্বয় বিবরণী। তোমাদের পরীক্ষায় একক জের আসবে ইনশাল্লাহ। আর উভয় জের আমার ইউটিউবে দেওয়া আছে, দেখে নিবা। উভয় জের একদমই সহজ, একক জের পারলে উভয় জের একদমই সহজ। এবার আসেন, ব্যাংক সমন্বয় বিবরণী করতে গেলে প্রথমে যেই উদ্বৃত্তটা আছে সেটা নিয়ে কাজ করতে হবে। এই যে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত। তাহলে বলেন তো আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব নাকি ব্যাংক আমার মতো হবে বলেন? তাহলে প্রথমে যে উদ্বৃত্তটা আছে ওইটা লিখে নিব। নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত 56,000 টাকা। বলেন কে কার মতো হবে? বলেন কে কার মতো হবে? এবার যে এন্ট্রিগুলো আছে এই এন্ট্রিগুলোর মধ্যে কিছু এন্ট্রি যোগের ঘরে বসবে আর কিছু এন্ট্রি বিয়োগের ঘরে বসবে। তাহলে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত, তাহলে আমি কার মতো হব? আমি ব্যাংকের মতো হব। আমি ব্যাংকের মতো হব মানে আমি ব্যাংকের অনুসরণ করব। এই ডান হাতকে ধরবা নগদান বই আর এই বাম হাতকে ধরবা ব্যাংক বই। অর্থাৎ এই ডান হাত এই নগদ এই বাম হাতকে অনুসরণ করবে। নগদান বই, ডান হাত মানে নগদান বই আর বাম হাত মানে ব্যাংক বই। তো ডান হাত কাকে অনুসরণ করবে? বাম হাতকে। বাম হাত যে জায়গায় থাকবে ডান হাত সেই জায়গায় যাবে। এই জায়গাটা মনে রাখবা তোমরা, কেমন? অর্থাৎ ব্যাংক যা করবে আমিও তা করব। দেখো 2 নম্বর এন্ট্রিটা, আদায়ের জন্য প্রেরিত 15,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকার মোট 3টি চেক এর মধ্যে প্রথম চেকটি আদায় করছে ব্যাংক। দেখো আমি ব্যাংকে 3টা চেক জমা দিছি, 15,000, 25,000, 30,000। এর মধ্যে ব্যাংক কি করছে জানো? শুধুমাত্র এই প্রথম চেকের টাকাটা আদায় করছে। আমি ব্যাংকে 3টা চেকের টাকা জমা দিছি, জমা দিয়ে বাসায় আসছি। আসার পর আমার হিসাবে আমি কিন্তু 3টা চেকের টাকা বাড়াইছি, কিন্তু ব্যাংক কি করছে? শুধুমাত্র একটা চেকের টাকা বাড়াইছে। আমি ব্যাংকের চেয়ে বেশি লিখছি 2টা চেকের টাকা। তাহলে আমার আর ব্যাংকের মধ্যে গরমিল এই 25 আর এই 30, কত? 55,000 টাকা আমার আর ব্যাংকের মধ্যে গরমিল। অর্থাৎ আমি বেশি লিখে রাখছি। এখন আমাকে কি করতে হবে? ব্যাংকের মতো হইতে হবে। তাহলে ব্যাংক কোথায়? নিচে। তাহলে আমাকে কি করতে হবে? উপর থেকে নিচের দিকে নামতে হবে। তাহলে এটা হবে বিয়োগের ঘরে বসবে। কোথায় বসবে? বিয়োগের ঘরে। বলো তো বুঝতে পারছো কিনা? কারণ আমি কিন্তু যোগ করে ফেলছিলাম, ব্যাংক 3টা চেকের টাকা যোগ করে নাই, ব্যাংক করছে একটা। তাহলে আমার আর ব্যাংকের মধ্যে গরমিল ওই যে লাস্ট 2টা চেকের টাকা, ওই 2টা চেকের টাকা তো আমি বেশি লিখে ফেলছিলাম। এখন ব্যাংকে লিখছে না, এখন আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাহলে আমাকেও কি করতে হবে? ওই যে ব্যাংকের মতো সমান সমান হইতে হইলে নিচের দিকে আসতে হবে। তাহলে আমাকে কমাতে হবে, মানে বিয়োগ করতে হবে।
জি, আমি এটার পরেই শেষ করে দিব নামাজের জন্য। তাহলে 55,000 টাকা বিয়োগের ঘরে বসবে। 55,000 টাকা কার ঘরে বসবে? বিয়োগের ঘরে বসবে। এরপরে দেখো 20,000 টাকার ইস্যুকৃত চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। এবার আমি একটা চেক ইস্যু করছি, আমি নগদান বই। তাহলে ইস্যু করার পর আমি আমার হিসাব থেকে কি করছি? টাকা কমাই দিছি। ব্যাংক কি কমাইছে? না, ব্যাংক কমাই নেই। এখন ব্যাংক যে কমাই নাই, এখন আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাহলে আমাকে কি করতে হবে? আবার নিচ থেকে উপরের দিকে উঠতে হবে। এই চেকটাকে বলা হয় বকেয়া চেক, ইস্যুকৃত চেক যা ব্যাংকে উপস্থাপিত হয়নি। অর্থাৎ আমি যাকে চেক দিছি সে চেকটা ব্যাংকে উপস্থাপন করে নাই, যার কারণে ব্যাংক তাকে টাকাটা দেয় নাই। তাহলে এটা যোগের ঘরে বসাবো। তারপরে আসো এরপরে বলছে ব্যাংক দেনাদার হতে 24,000 টাকা আদায় করছে, যা নগদান বইতে লেখা হয়নি। কে আদায় করছে? ব্যাংক। এই যে ব্যাংক। কে আদায় করছে? ব্যাংক। ব্যাংক দেনাদারের কাছ থেকে টাকা আদায় করছে, যা নগদান বইতে লেখা হয়নি। আমি লিখি নেই। এখন আমি কার মতো হব? ব্যাংকের মতো। তাহলে আমাকে কি করতে হবে? বাড়াইতে হবে 24,000 টাকা। ব্যাংক দেনাদারের কাছ থেকে আদায় করছে, তাই আমিও কি করব? এখন এটাকে যোগ করে দিব। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এরপরে 5, ব্যাংক কর্তৃক বিমা কিস্তি পরিশোধ 7,000 টাকা। বিমা কিস্তি মানে ব্যাংক আমার বিমার টাকাটা ব্যাংক থেকে দিয়ে দিছে আমার অ্যাকাউন্ট থেকে। তাহলে টাকা কিন্তু আমার অ্যাকাউন্ট থেকে কমে গেছে, যেটা নগদান বইতে লিখি নেই, আমি কমাই নেই। এখন আমাকেও কি করতে হবে? কমাইতে হবে। আমাকেও কি করতে হবে? কমাইতে হবে। এরপরে লাস্ট আরেকটা এন্ট্রি খেয়াল করো। লাস্ট আরেকটা এন্ট্রি, ব্যাংক কর্তৃক সুদ মঞ্জুর। ব্যাংক সুদ মঞ্জুর করছে, তাহলে টাকা কোথায় বাড়ছে? ব্যাংকে। আমি কি বাড়াইছি? না, আমাকেও কি করতে হবে? বাড়াইতে হবে। এই 3,000 টাকা ব্যাংক সুদ মঞ্জুর করছে, মানে ব্যাংক আমাকে সুদ দিছে। তাহলে ব্যাংক ওই টাকাটা আমার অ্যাকাউন্টে যোগ করছে। এরপরে 6 তারিখের লাস্টের অংশটা বলছে ব্যাংক চার্জ ধার্য করছে। এবার ব্যাংক আমার অ্যাকাউন্ট থেকে চার্জ কেটে নিছে। এবার আমার অ্যাকাউন্ট থেকে টাকা কমছে। আমি কি কমাইছি? না। তাহলে আমাকেও কি করতে হবে? কমাই দিতে হবে। আমাকেও কি করতে হবে? কমাই দিতে হবে। পনেরোশো। এবার যোগ বিয়োগের পালা। আসো যোগ করি। তাহলে 47,000 এটা উপরের সাথে যোগ করো। 103, 1,03,000। এবার এই জায়গায় 55,000, 7,000, 1500, 63,500। এবার এই 63,500 বিয়োগ করে দাও 1,03,000 টাকা থেকে, তাহলে আসবে 39,500। এটাই উত্তর। বলো তো বুঝতে পারছো কিনা? বলো তো বুঝতে পারছো কিনা? এবার এই জায়গায় যেহেতু নগদান বই লিখছো, তাহলে এই জায়গায় লিখবা ব্যাংক বই, উল্টাটা। তারপরে বাকি যা আছে তা। বলো তো বুঝতে পারছো কিনা? 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 যাই হোক, ধন্যবাদ তোমাদেরকে। বিকাল 3টা 10 মিনিটে আমাদের রেওয়া মিলের ক্লাস হবে, এবং আর্থিক বিবরণীর গুরুত্বপূর্ণ সমন্বয়ের এন্ট্রির ক্লাস নেবেন আমাদের রিয়াদ ভাই। এই 2টা ক্লাস রিয়াদ ভাই অবশ্যই বিকাল 3টা 10 মিনিটে শুরু করবেন। তোমরা সবাই উপস্থিত থাকবা। আর রাত 7টা 30 মিনিট এমসিকিউর ম্যারাথন ক্লাস হবে ইনশাল্লাহ। প্রথম পত্রের আমরা চেষ্টা করব 5টা অধ্যায়ের এমসিকিউ আজকে রাতে আমরা শেষ করবো ইনশাল্লাহ। আর আগামীকাল সকাল একটা পরীক্ষা দিবা, এবং তার পাশাপাশি আমি সকাল 10টায় আমি আর্থিক বিবরণীর সৃজনশীল নিয়ে আলোচনা করব। শুধু আর্থিক বিবরণী, আর কিচ্ছু না।
পিডিএফ দেওয়া আছে, পিডিএফ দেওয়া আছে। যারা মনোযোগ দেওয়ার জন্য ক্লাসে ছিলা, যারা পড়ার জন্য আসছিল, তারা কিন্তু ঠিকই বুঝছো, আর যারা কমেন্ট করার জন্য আসছে আর দেখার জন্য আসছে তারা কিন্তু বুঝে নেই। তো যাই হোক, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।